টেলিগ্রাফে আপনাকে নমস্কার। যে প্রসঙ্গে যাব, আপনি নিজে বরানগরের বাসিন্দা, বরানগরের জন্ম কর্ম, দীর্ঘদিন ধরে আপনি বরানগরের সঙ্গে আছেন, বরানগর আপনার হাতের তালুর মধ্যে। বিষয় হচ্ছে সামনে নির্বাচন আসছে। আমরা জানি এর আগে বরানগরকে সিপিএমের গড় বলা হতো এবং আমরা জানি 34 বছর তারা রাজত্ব করেছে। বরানগরে মূলত অনেক সমস্যা সেই সময়ও ছিল, তার সমাধান হয়নি। 34 বছর চলে গেল, নতুন পরিবর্তন করে সরকার এলো তৃণমূল কংগ্রেস। এরাও প্রায় নয় করে 11-12 বছর ধরে সরকার চালাচ্ছে। কিন্তু বরানগরে যে মূলত যে সমস্যাগুলো, সামনে নির্বাচন আসছে, কি বলবেন? সেই সমস্যা কি 34 বছরের সমাধান হয়েছিল নাকি এই 12 বছরের সমাধান হলো? কি বলবেন আপনি? বস্তুতপক্ষে বরানগর এমন একটা জায়গা, এর একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। প্রথম, সারা ভারতবর্ষের মধ্যে যে ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি, সেটাই বরানগরের অংশ। এই ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি, যেটা 1859 সালে নর্দার্ন অর্থাৎ উত্তর শহরতলি নর্দার্ন সাবারবান মিউনিসিপ্যালিটি নামে ছিল। তখন এর আয়তনটা অনেক বড় ছিল। সম্ভবত কামারহাটির পুরো অংশটাই বরানগর অর্থাৎ ওই নর্দার্ন সুবারবনের মধ্যেই ছিল। পরবর্তী সময় এটা বরানগর মিউনিসিপ্যালিটির নামকরণ হয় 20 বছর বাদে। এই বরানগরের ডাচরা এসেছিলেন এবং ডাচদের একটা বন্দর ছিল এই বরানগর, বাণিজ্যিক কেন্দ্র। এখানে হক কারখানা ছিল। সেখানে বছরে 300-র উপর শূকর হত্যা করে তাদের যে মাংস, সেটা বিদেশে পাড়ি হতো এবং খুব একটা ভালো জায়গা ছিল এটা। কেননা আমরা যদি উল্টো দিক থেকে দেখি, যে শ্রী চৈতন্যদেব প্রায় 530 বছর আগে এই বরানগরে পাটবাড়িতে এসেছিলেন। অর্থাৎ এই ভূমির পরেই হচ্ছে কলকাতা, কিন্তু কলকাতার জন্ম 360 বছর। অর্থাৎ কলকাতা থেকে বরানগরের যে ইতিহাসটা, সেটা প্রায় 150 বছরের পুরনো। তো স্বাভাবিকভাবে ওলন্দাজরা এসেছিলেন, বিদেশিরা এখানে বন্দর স্থাপন করেছিলেন। তো সেখান থেকেই কিন্তু উন্নতিটা ছিল। এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঝুট ফ্যাক্টরি, তখন এর নাম ছিল বার্নো ঝুট ফ্যাক্টরি, যেটা পরবর্তী সময়ে বরানগর ঝুট ফ্যাক্টরি হয়। এটা একটা বিরাট ঝুট ফ্যাক্টরি এবং এর সাথে সাথে এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অন্যান্য যে বিষয়গুলো, সেটা কিন্তু বরানগর খুব নাম ছিল। হাওড়াতে বড় শিল্পাঞ্চল, আমরা জানি যে আহমেদাবাদের মতন যে শিল্পাঞ্চল, সেটা হাওড়াতেও হয়েছিল তখন। সে হাওড়ার এই বড় শিল্পাঞ্চলে অনুসারী শিল্পগুলো কিন্তু তখনই বরানগর বা এই সার্দার্ন সুবারবন মিউনিসিপ্যালিটিতেই হতো। এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প, পেন্টিং শিল্প, মেশিনারি, তার সাথে সাথে ছোট ছোট বিজনেস, ট্রেড, প্রায় বাড়িতেই এগুলো ছিল। এবং একটা সবসময় একটা নতুন আধুনিকরণটাও হতো। পরবর্তী সময় যখন এখানে ইংরেজরা আসেন, তখন এখানে প্যাড তালা তৈরি হতো। সেই প্যাডলক তালা পৃথিবী বিখ্যাত তালা ছিল। এখান থেকে জার্মান, জাপান এবং সমস্ত জায়গায় কিন্তু এখান থেকে রপ্তানি করা হতো। শুধু তাই নয়, কামারহাটি একটা জায়গাতে খুব সুন্দর নৌকা তৈরি হতো কাঠ দিয়ে, আর সেই নৌকা ভেনিসে যেত এবং প্রচুর মানুষ এখানে আসতেন। তারা রুজি রোজগার, তারা এখানে থাকতেন। তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুযায়ী তারা নিজেদের ছোট ছোট ঘর তৈরি করেন। অর্থাৎ ধীরে 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 কিন্তু একটা বড় শহর, একটা কেন্দ্রবিন্দু তৈরি হয়েছিল বরানগর। এইবার এর যদি আধুনিকরণে আসি, তাহলে
ইংরেজদের হাত ধরে বেশি উন্নতি হয়েছে, এবং এটা খুব একটা যে বড় জায়গা তাও নয়। এটা ওই 7.5 স্কোয়ার কিলোমিটারের মতন একটা এরিয়া আছে। তার মধ্যেই আছে এর পশ্চিমে গঙ্গা, পূর্বে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, এখন বর্তমানে উত্তরে কামারহাটি মিউনিসিপ্যালিটি, এবং দক্ষিণে কলকাতা কর্পোরেশন আছে। তার মাঝে যে অঞ্চলটা আছে, এখানে 34টা ওয়ার্ড বর্তমানে, সেই 34টা ওয়ার্ড নিয়েই বরানগর মিউনিসিপ্যালিটি। মেন রাস্তাগুলোর অবস্থাও খুব খারাপ, যানজটে, এবং মানে পুলিশি ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সর্বত্র যানজটে মানুষের যে একটা কোনো ঘটনা ঘটলে এখান থেকে হাই স্পিডে যাওয়ার মতন কোনো উপায় নেই। তো সেই কারণে এই জিনিসটা এমনভাবে হয়ে আছে যে মনে হবে যেন কোথায় আমরা এলাম, যে বরানগরের অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। সমস্ত রাস্তাঘাটগুলো খান্দা খরাতে ভর্তি। এখানে যে পানীয় জলের যে একটা অভাব ছিল, সেই অভাবটা চিরদিন ধরে আছে, আজও আছে। এবং শুধু তাই নয়, এই যে জলের কলের নলকূপ থেকে এই কেঁচো বা কৃমির মতন সরু সরু এক ধরনের কিছু বেরোয়, যেটা মানুষের চোখের মধ্যে দেখতে পারে, এবং সেই জল পানীয় জলের মতো নয়। এবং এর যে নিকাশি ব্যবস্থা আছে, যে মূল নিকাশি ব্যবস্থা, সেই মূল নিকাশি ব্যবস্থার যে হাইড্রেনটা, যেটা কেন্দ্রীয় টাকাতে, কেন্দ্রীয় যোজনাতে তৈরি হয়েছিল প্রায় 72 ইঞ্চি, সেই 72 ইঞ্চি ড্রেনটা এতটাই অপরিষ্কার যে প্রায় 68 ইঞ্চি ড্রেনটা আবর্জনাতে ভর্তি হয়ে আছে দীর্ঘদিন ধরে। তো দৈনন্দিন মানুষের একটা গড়ে 60 থেকে 90 লিটার মতো জল খরচ হয়। এখানে এত মানুষ আছে, প্রায় 3.25 লক্ষর মতন মানুষ যারা আছেন, এবং প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। এই সমস্ত মানুষের জল নিকাশি ব্যবস্থা যেতে গিয়ে যে বাগজোলা খাল নির্ভর, সেই বাগজোলা খাল খানিক জায়গাতে দখল হয়ে গেছে। সেই বাগজোলা খাল দখল করে সেখানে বাড়ি তৈরি হয়েছে। এটা বরানগরের 1 নম্বর ওয়ার্ড এবং 17 নম্বর ওয়ার্ডে এই বিষয়টা গেলে বোঝা যাবে যে বরানগরে যখন কামারহাটি থেকে এই বাগজোলা খালটা ঢুকছে, তখন 1 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড থেকে যখন এটা পেরিয়ে গিয়ে 1 নম্বর এবং 16 নম্বর, 15 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে যাচ্ছে, যেই 15 নম্বর ওয়ার্ড শেষ হয়ে 17 নম্বর ওয়ার্ড শুরু হচ্ছে, তো বাঁদিকে 1 নম্বর ওয়ার্ড থেকেও প্রায় 4-5 ফুট এনক্লোজ করা হয়েছে, এবং ডান দিকে অর্থাৎ সেই 17 নম্বর ওয়ার্ডের প্রায় 6 ফুট, 7 ফুট, 8 ফুট এনক্লোজ করা হয়েছে। অর্থাৎ এই 8 আর 4 12 ফুট যদি চওড়াটা কমে যায়, তাহলে জল যাওয়ার পরিস্থিতিই থাকে না। এবং সামান্য বর্ষাতে বা যে কোনো অবস্থাতে, এছাড়া তো পয় প্রণালী এত খারাপ, প্লাস্টিক এত ব্যবহার হচ্ছে, তারপরে প্লাস্টিকের বোতলগুলো ড্রেনের মধ্যে পড়ে একদম ড্রেনের এমন পরিস্থিতি হয়ে আছে যে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বেহাল। গোপালবাবু, এখানে আমি একটা সরাসরি প্রশ্ন করব আপনাকে। শুধু নিকাশি ব্যবস্থা না, আমরা জানি বরানগরে বৃষ্টি পড়লে সেই ড্রেনেজ সিস্টেমটা এতটাই খারাপ যে রাস্তায় এমনকি বিটি রোডও রীতিমতন ভেসে যায়। এবং বারংবার যখন সরকার এসছে, এর আগে তাপসদা ছিলেন, এখন নতুন সায়ন্তিকা, বারে বারে যখন পরিবর্তন হয়, বিভিন্ন জন আসেন, নানা প্রতিশ্রুতি দেন, এবং বরানগরে এই জলমুক্ত বরানগর বা বিটি রোডকে পরিষ্কার করা হবে, নানা রকম প্রতিশ্রুতি দেয়। কিন্তু আবারও দেখা যায় বর্ষা এলেই পুরো বরানগর বিটি রোড থেকে ভাসছে। এই যে এখনো পর্যন্ত দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে মানুষরা, কি বলবেন? দেখুন, বরানগরের যে ভূমিটা আছে, এটা ডান দিকে গঙ্গা থাকলেও গঙ্গার দিকে কিন্তু মাটিটা ঢাল নয়, ঢালটা হচ্ছে তার উল্টো দিকে, পূর্ব দিকে। যে কারণে যখন জল পড়ে, সমস্ত জলটাই কিন্তু পূর্ব দিকেই ড্রেন বেয়ে চলে যায় বাগজোলার দিকে, এবং সেটাই বিদ্যাধরী নদী বেয়ে একদম সাগরে পৌঁছে যায়। যেটা বললাম আমি, যে কেন্দ্রীয় সরকার থেকে এই যোজনায় 72 ইঞ্চি হাইড্রেন করা হয়েছিল, সেই জলগুলো এসে ক্রমান্বয়ে বাগজোলা খালে পড়তো, কিন্তু সেই হাইড্রেনে কোনো সংস্কারই হচ্ছে না। সেই 72 ইঞ্চি হাইড্রেনের প্রায় 67-68 ইঞ্চি আবর্জনাতে ভর্তি আছে, যার ফলে জল উল্টো দিকে চলে যাচ্ছে। মানে কেন সংস্কার হচ্ছে না? মানে এখানেও কি আপনি দুর্নীতির কোনো ছায়া দেখছেন? এটা তো এখানে মিউনিসিপ্যালিটি, যেটা স্বাধীনতার পর থেকে কংগ্রেস এই মিউনিসিপ্যালিটি চালিয়েছে, দীর্ঘদিন এখানে সিপিএম মিউনিসিপ্যালিটি চালিয়েছে, এখন প্রায় 14.5 বছর 14 বছর হতে চললো যেখানে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। এবং এই ড্রেনটা হওয়ার পর যখন পরিষ্কার প্রণালী যেটা আছে, সেটা রাজ্য সরকারেরও দায়িত্বে আছে, মিউনিসিপ্যালিটিরও দায়িত্বে আছে, তার জন্য
মিউনিসিপ্যালিটি ট্যাক্স নিচ্ছে, প্রপার্টি ট্যাক্স নিচ্ছে, বেশ ভালো রকম ট্যাক্স নিচ্ছে। ময়লা তোলার জন্য তারা অতিরিক্ত 20 টাকা করে ট্যাক্স নিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ড্রেন পরিষ্কার হচ্ছে না। ড্রেন যতক্ষণ না পরিষ্কার হবে, যেটা বললাম আপনাকে, যে প্রতিদিন মানুষের গড়ে প্রায় 80 থেকে 90 লিটার জল খরচ হয়। তো এই জলটা তো ড্রেন দিয়েই তো যাবে, সেখানে ড্রেনটাই যদি ভর্তি থাকে তাহলে উপচে পড়বে। আর সামান্য বৃষ্টিতে যেই অঞ্চলটা ডুবে যায় প্রায়, যেটা বরানগর থানার সামনে থেকে শুরু করে পালপাড়া ফাঁড়ি, টপিন্ডোর থেকে বনগুলি থেকে এবং নালদা পর্যন্ত, এখানে প্রকৃতপক্ষে বরানগরের উপরে কোনো এসটিপি নেই। এসটিপি হচ্ছে যে সোয়েজ জলগুলোকে পাম্পিং করে পাঠানো। বরানগরে মূলত কোনো পাম্প নেই। পাম্প যেটা আছে সেটা হচ্ছে কামারহাটিতে পাম্প আছে, সেই বরানগরের জল কামারহাটিতে যাচ্ছে, সেখানে এছাড়াও কামারহাটির জলও আসছে, তো সেখানে কানেক্টিংটা বন্ধ থাকছে। এছাড়া ডান দিকে বিটি রোডের পাম্পটা যেটা রয়েছে সেটা পাইকপাড়াতে গিয়ে পাম্পটা আছে। আরেকটা পাম্প যেটা আছে সেটাও বরানগরের মধ্যে নয়, কেননা রতনবাবু ঘাট যেটা বলি, যেটা কলকাতা 2 নম্বর ওয়ার্ডে, তার পাশে এসটিপি পাম্প আছে, এবং ওই 2 নম্বর ওয়ার্ডে আরেকটা পাম্পও রয়েছে জৈন কলেজের সামনে। কিন্তু বরানগরে কোনো পাম্পিং স্টেশন নেই। পাম্পিং স্টেশনগুলো করা হয় তাহলে এই যে জলগুলো যেগুলো জমে স্ট্যাগনেন্ট হয়ে থাকে, এত বছর ধরে সরকার চালানো হচ্ছে, কেন বরানগরের মতন একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় পাম্প নেই? এটাই তো প্রশ্ন। এই প্রশ্নটাই তো আমরা ভারতীয় জনতা পার্টি করছি, যে মানুষের সামনে পুরো বিষয়টাকে রাখছি, যে বিটি রোডের তলা থেকে 6খানা বড় বড় প্রায় 72 ইঞ্চি পানীয় জলের পাইপ যাওয়ার ফলে বিটি রোডের নিচটা প্রায় একটা ফাঁকা খন্দর অবস্থাতে আছে। বিটি রোডের নিচে কিচ্ছু করা যাবে না। সেই কারণে এসটিপি পাম্প যতক্ষণ না বসানো হবে, অন্তত বরানগরের ক্ষেত্রে 4-4টে এসটিপি দরকার পড়েছে। সমস্ত জায়গায় আছে, কামারহাটির এসটিপি আছে, পানিহাটিতে এসটিপি আছে, খর্দাতে এসটিপি আছে, ব্যারাকপুরে এসটিপি আছে, এবং কলকাতার উপরে প্রায় কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে প্রায় 160-170টা এসটিপি আছে, এবং গঙ্গার ওপারেও এসটিপি রয়েছে, কিন্তু বরানগরের মধ্যে কোনো এসটিপি নেই। এই এসটিপি যতক্ষণ না থাকবে, এসটিপি হচ্ছে বড় একটা প্রায় ধরুন 100-200 স্কোয়ার ফিটের রেডিয়াস নিয়ে একটা গভীর গর্ত, সেখানে জলটা এসে জমা পড়বে, এবং হাই প্রেশার বড় পাম্প দিয়ে সেইটাকে বড় পাইপের মাধ্যম থেকে দ্রুত গতিতে সরানো হবে। যে জলটা নর্মালি 24 ঘন্টায় যায়, পাম্প যদি চলে এসটিপিতে সেই জলটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নিকাশি হয়ে যায়। তো সুতরাং যতদিন না পর্যন্ত এসটিপি করবে ততদিন এই সমস্যা থাকবে। গোপালবাবু, এই মিউনিসিপ্যালিটি নিয়ে কিন্তু এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবং একটি লিস্ট প্রকাশ হয়েছিল যেখানে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে কি ধরনের দুর্নীতি হয়েছে, তরচুপি হয়েছে, তার একটা খতিয়ান বেরিয়েছিল, এবং সেখানেও কিন্তু বড় বড় করে বরানগরের নাম উঠে এসেছিল, বরানগর মিউনিসিপ্যালিটির নাম, এবং সেখানে দুর্নীতি করে বা অনৈতিকভাবে লোক ঢোকানো, কর্মসংস্থান দেওয়া, নিজের লোককে বা নিজের লবির লোককে সেই জায়গায় ইনপুট করে দেওয়া, অযোগ্য লোককে ঢোকানো, এই ধরনের বিভিন্ন অভিযোগ সামনে এসছে। এই যে বরানগর মিউনিসিপ্যালিটি নিয়ে যে ঘটনাগুলো সামনে এসছে, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বরানগরের দুর্নীতি এটা সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ জেনে গেছে, এই কারণের জন্য যে এইখানে যারা কাউন্সিলর আছে তারা অনেকেই তার নিকটবর্তী আত্মীয়কে, এমনকি সন্তানকেও তারা প্রবেশ করিয়েছে। কিন্তু এখানে ভালো ভালো যারা স্টুডেন্ট, যারা বাইরে থেকে এসেছিল, অ্যাকচুয়ালি পুরোটাই দুর্নীতি, টাকা নিয়েই এখানে দেওয়া হয়েছে বা চাকরিটা দেওয়া হয়েছে, এবং এটা অনেকটাই আইনের বিষয় আছে, এবং এটা নিয়ে কেসও চলছে, কেসটাও রানিং আছে। এই বিষয়টা আইনগত বিষয়টা নিয়ে, যেটা আইনের দরজায় আছে সেটা নিয়ে বলতে চাইছি না। তবে বরানগর দুর্নীতি মুক্ত নয়। মানুষ বরানগরের প্রশাসনের ওপরে, বিশেষ করে পৌর প্রশাসনের ওপরে, এখানকার যিনি সাংসদ আছেন তার ওপরে, আর যিনি নতুন বিধায়িকা এসেছিলেন তিনি তো রাজনীতির লোক নন, তিনি অনেকটা জানেন না। তিনি ভালো নাচতে পারেন, ভালো গাইতে পারেন, ইদানিং দেখলাম ভালো ফুটবলও খেলছেন, এবং ফুটবল মাঠে রাত 1:30টার সময়ও তিনি প্রাইজ বিতরণ করছেন। কিন্তু বরানগরের মাটি এটা রাজনীতির মাটি, এই মাটি সম্পূর্ণ আলাদা। আমি তো আগেই বলছি যে 5 দিয়ে গঙ্গা বয়ে গেলেও এর ঢালটা কিন্তু গঙ্গার দিকে নয়, উল্টো দিকে ঢাল। সুতরাং বরানগরের রাজনীতির মাটি যদি বুঝতে হয়, তাহলে সম্পূর্ণভাবে বরানগরটাকে বুঝতে হবে, যে বরানগরের সাংস্কৃতিক বরানগর, রাজনৈতিক বরানগর, সামাজিক বরানগর, বরানগরের প্রথম অধ্যায় অর্থাৎ বিটি রোডের এপাশে যে মানুষগুলো আছে তারা ওপার বাংলার মানুষ। বরানগর এবং উত্তর বরানগর, পশ্চিম এবং পূর্বে মাঝখানে যে বরানগরটা আছে তারা এপারেরই মানুষ, যারা দীর্ঘদিন ধরে বরানগরই আছে, যাদের সাথে বাংলাদেশের বা পূর্ববঙ্গের কোনো সম্পর্ক ছিল না। এবং গঙ্গার ঘাট থেকে যে বরানগরের মানুষ যারা আছেন তারা অধিকাংশই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ।
বরানগরের এই যে বৈচিত্রিক একটা যে দৃষ্টিভঙ্গি এবং অনেকগুলো ভাষার মানুষ আছে, অনেকগুলো সংস্কৃতির মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, জাতের মানুষ আছে, বিভিন্ন সম্প্রদায় এখানে বসবাস করে, সবটা মিলঝুল করে যে একটা বরানগরের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা কারোর পক্ষে 1-2 মাসে বোঝা সম্ভব নয়। সে একদম, কারণে যারা বরানগরের নয় তাদের পক্ষে তো আরোই বোঝা সম্ভব নয়, যারা বাইরে থেকে আর এসেছে। যারা বাইরে থেকে হঠাৎ এসছে তারা তো বোঝবার মতন পরিস্থিতিতেই নেই। গোপালবাবু, শেষ একটা প্রশ্ন করব, একদম সময় সংক্ষিপ্ত। কি বলবেন, আপনি বরানগরের ভূমিপুত্র হিসাবে, বরানগর আপনার হাতের তালুতে, আগামী দিন 26-এর নির্বাচন আসছে, বরানগরকে সুন্দর করে সাজানোর জন্য কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে বরানগর একটা ঐতিহ্যশালী, এখান থেকে বহু ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়েছে, এখান থেকে যাত্রা শিল্প, নাটক শিল্প, একাঙ্ক নাটক শিল্প, ভালো লেখক, ভালো গায়ক, এমন কোনো দুনিয়া নেই যেখান থেকে মানুষ বরানগর সেই দুনিয়াকে প্রেজেন্ট না করেছে। তো সেই ঐতিহ্যশালী বরানগর আজকে প্রায় খাদের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষ কংগ্রেসকে দেখেছে, সারা বাংলার মানুষ কংগ্রেসকে আর চায় না, কংগ্রেস মুক্ত ভারত তৈরি হয়েছে। সিপিএম আর ফিরে আসার রাস্তাও নেই। আপনারা নিশ্চয়ই দেখলেন যে কেরলের যে রাজধানী ত্রিবান্ধমপুরতে, সেখানেও কিন্তু বিজেপির জয় জয়কার হয়েছে। এবং যেটা গত ত্রিপুরাতেও দেখলাম যে ত্রিপুরাতে পরপর সেখানে বিজেপি ব্যাপক সংখ্যায় আসছে এবং পশ্চিমবঙ্গেতে একটি সিটও সিপিএমের নেই। তো আর টিএমসির প্রতি মানুষ দ্বিতীয়বার আসতে চাইছেন। এই যে মেসি কিনে যে মেসাকারটা হলো, শেষ যে ঘটনাটা, এবং তাতে দেখলাম যে খেলমন্ত্রী তিনি তার পদত্যাগ পাঠিয়েছেন, সমস্ত দায়িত্ব তিনি ঘাড়ে নিয়েছেন। বস্তুতপক্ষে এটা আরও তুলনামূলকভাবে, যখন হায়দ্রাবাদে খুব সুন্দরভাবে প্রোগ্রাম হলো, যখন বম্বেতে সুন্দরভাবে প্রোগ্রাম হলো, যখন দিল্লিতে সুন্দরভাবে প্রোগ্রাম হলো, এবং মেসি আবার ভারতে আসার জন্য আগ্রহ প্রকাশ করলেন। এবং আমরা যেটা বলছি যে হ্যাঁ, যদি সরকার এখানে আসে, বিজেপি সরকার, তাহলে আমরা মেসিকে আবার কলকাতায় নিয়ে আসবো। যে কলকাতার প্রতি ওনার যেটা ভ্রান্ত ধারণা যেটা হয়েছে, সেই ধারণাটাকে আমরা কিন্তু উল্টে দিতে পারবো। যেটা সুন্দর, যেটা সারা ভারত যেটা করে, তার থেকে বাংলা আরও উন্নত, সেটা আমরা করার সুযোগ পাবো। এ কারণে এখান থেকে টিএমসি মুক্ত বাংলা গড়ার যে পরিকল্পনা, যেটা মানুষ চাইছে, সর্বত্র মানুষের মধ্যে চর্চা হচ্ছে, পরিবর্তনের একটা ধারা আসছে, পরিবর্তন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে। আমাদেরও পদযাত্রা শুরু হয়েছে, আমাদেরও স্ট্রিট কর্নার শুরু হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে কলকাতাকে কেন্দ্র করে অনেকগুলো সাংগঠনিক বিষয় আনা হয়েছে। আমরা মানুষের সংস্পর্শে থাকতে চাইছি। এটা নিশ্চিত এভাবে পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন 26-এ পরিবর্তনের পরেই যে 27-এ যে মিউনিসিপ্যালিটির ভোট আছে প্রায় 84-85টা জায়গাতে, সেখান থেকে টিএমসি মুক্ত বাংলা অবশ্যই গড়বে, এই আশাটাই করি। অসংখ্য ধন্যবাদ গোপালবাবু।